আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমাদের প্রধান বিচারপতি বেসিক্যালি সাউথ আফ্রিকায় ছিলেন। তাকে সফর সংক্ষিপ্ত করে ফিরিয়ে আনা হয়েছে। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডক্টর ইউনূস তাকে ডেকেছেন। এটার তাদের মধ্যে কি আলোচনা হয়েছে এ ব্যাপারে আমার দুটি সূত্র কিছু তথ্য দিয়েছে। তো এটা তো ভেরিফাই করার কোনো সুযোগ নাই। একটা হলো যে আহ, যে 8ই অগস্ট যে 106 অনুচ্ছেদ, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যে রেফারেন্স চেয়েছিলেন, সেই রেফারেন্সের বৈধতা বা সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস প্রধান বিচারপতিকে জেনেছিলেন যে এই যে অবস্থাটা এখন সৃষ্টি হয়েছে, যে এই রেফারেন্স এইটার ভ্যালিডিটি অ্যাকসেপ্টেবল হচ্ছে না, এটা সত্য মিথ্যা হলে এটার কি সমস্যা হতে পারে। তো সেই বিষয়ে তিনি প্রধানত আলাপ করেছেন। তবে আমি একটু 106 ধারাটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 6ষ্ঠ ভাগের প্রথম পরিচ্ছেদের 106 ধারা, যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোন প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। সো এখানে রাষ্ট্রপতি মনে করবেন, সেটি আপিল বিভাগে পাঠাবেন, আপিল বিভাগ আবার স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানি করবেন, তারপর রাষ্ট্রপতিকে স্বীয় মতামত দেবেন। তো এখন আমরা ওই 8ই অগস্ট আমাদের বিচারপতিরা কোথায় অবস্থান করছিলেন, এদিকে ক্যান্টনমেন্টে কারা অবস্থান করছিলেন, সেই তালিকায় দেখা যাচ্ছে প্রধান বিচারপতি এবং আরেকজন আপিল বিভাগের বিচারপতি দুজনই ক্যান্টনমেন্টে ছিলেন। তো এই বিষয়ে কিছুটা কনফিউশন দেখা দিয়েছে এবং এই বিচারপতিরা যদি কোনো রেফারেন্স দিয়ে থাকেন সরাসরি রাষ্ট্রপতিকে দিয়েছেন কিনা, বা রাষ্ট্রপতি তাদের কাছে চেয়েছেন নাকি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে চেয়েছেন, এই বিষয়গুলো একটু খোলাসা করা দরকার। তো এই অবস্থায় ডক্টর ইউনূস প্রধান বিচারপতিকে তার বাসভবনে ডেকেছিলেন এবং এই যে সুপ্রিম কোর্ট যে রেফারেন্সটা দিয়েছিলেন, সেই রেফারেন্সে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল যে জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবেন। মানে যেহেতু সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, সুতরাং তাদের টার্মস অফ রেফারেন্সটা ঠিক করে দিয়েছিল যে তারা কি কাজ করবে। কিন্তু দেখা গেছে যে ডক্টর ইউনূস সংস্কার করার কথা বলছেন, বিচারের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, কিন্তু যে রেফারেন্স এর ভিত্তিতে তারা কাজ করছে সেখানে শুধু রুটিন ওয়ার্ক করার কথা বলা হয়েছে এবং জরুরি প্রয়োজনে। তো সেইখানে ডক্টর ইউনূস কিন্তু অলরেডি সেই রেফারেন্সের সেই যে অভিমত দিয়েছিলেন, যে রায়টা দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু তিনি ভায়োলেট করছেন। এবং 111 ধারায় কিন্তু এ ব্যাপারে বলা আছে যে আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হবে। সুতরাং এই 106 নম্বর রেফারেন্সের 106 নম্বর অনুচ্ছেদের আলোকে যে রেফারেন্সটা প্রেক্ষিতে যে রায়টা দিয়েছে, সেখানে ডেইলি রুটিন ওয়ার্ক করার জন্য ডক্টর ইউনূসকে বলা হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস সেটা ভায়োলেট করেছে। সুতরাং তিনি সংবিধানের এই অনুচ্ছেদ ভায়োলেট করেছেন, যেটা একটি অপরাধ। এটি প্রধান বিচারপতি তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং এই যে করিডোর দিচ্ছেন, বন্দর দিচ্ছেন, এইগুলো সব তার এখতিয়ার বহির্ভূত, এন্ড হি ক্যানট ডু দিস। তো এইগুলো নিয়েই মূলত কথা হয়েছে। এছাড়া আরো কিছু কথা হয়েছে যে ডক্টর ইউনূস জানতে চেয়েছেন যে তার কাজের মেয়াদ কতদিন। তো প্রধান বিচারপতি বলেছে তার মেয়াদ সুনির্দিষ্ট করে দেওয়া নেই, কিন্তু যেহেতু তার মূল কাজ একটি নির্বাচন আয়োজন করা, সুতরাং তিনি যদি বিলম্ব করেন তাহলে সেই বিলম্বটি অবশ্যই জাস্টিফাইড হতে হবে। এছাড়াও ডক্টর ইউনূস তার কাছে এই জুলাই ঘোষণার প্রেক্ষিতে
সংবিধান অকার্যকর হয়ে যাবে কিনা, রাষ্ট্রপতি সেনাপ্রধানের পদ বিলুপ্ত হবে কিনা এই বিষয়েও তার মতামত গ্রহণ করেন এবং প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দেন যে এই ধরনের কোনো প্রভিশন সংবিধানে নেই এবং এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে দেশে একটি সাংবিধানিক নৈরাজ্য দেখা দেবে এবং তার ফলাফল বা তার কনসিকুয়েন্সেস অনেক কিছুই হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো যা যা ঘটতে পারে সে অনেক কিছুই ডক্টর ইউনূসের পক্ষে যাবে না বলে তিনি ডক্টর ইউনূসকে সতর্ক করে দেন। আমরা এই খবরটি পেয়েছি যে ডক্টর ইউনূসের সাথে প্রধান বিচারপতি দেখা করেছেন, কিন্তু যে খবরটি অধিকাংশ মিডিয়ায় আমি দেখিনি যে গতকাল 6টায় ডক্টর ইউনূসের সাথে দেখা করার পরে গতকাল রাত 9টায় প্রধান বিচারপতি মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে দেখা করেছেন। প্রধান বিচারপতি যখন ডক্টর ইউনূসের সাথে দেখা করেন তখন তার সাথে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছিলেন, কিন্তু রাষ্ট্রপতির সাথে যখন দেখা করেন তখন সেখানে আসিফ নজরুল ছিল না এবং আমাকে সূত্র জানিয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যেন এই মিটিংয়ে ডক্টর আসিফ নজরুল না আসে। রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির আলোচনা আমি অনেক বিস্তারিত এখনো জানতে পারিনি, কিন্তু এই যে 106 অনুচ্ছেদের আলোকে যে প্রদত্ত রেফারেন্স, সেই রেফারেন্স নিয়ে যে উদ্ভূত সংশয়, এর সততা নিয়ে কথা উঠছে, এই বিষয়ে তারা আলাপ করেছেন এবং আরো কিছু সাংবিধানিক প্রভিশন নিয়ে আলাপ করেছেন। ডক্টর ইউনূস কিন্তু জানতে চেয়েছিলেন যে তিনি যদি চলে যান তাহলে কি হবে, তিনি যদি হঠাৎ করে চলে যান। তো প্রধান বিচারপতি বলেছেন যে ইফ ইউ ওয়ান্টস টু গো অর লিভ হি ক্যান, সেক্ষেত্রে তারা একটা পথ খুঁজে বের করতে পারবে সংবিধানের আলোকে, সুতরাং তার চলে যাওয়ার ব্যাপারে কোনো বাধা নেই। কিন্তু রাষ্ট্রপতির সাথে তার আলোচনা বেসিক্যালি ওই 106 রেফারেন্স 8ই অগস্ট ওইটার ঘটনা এবং ওইখানে রাষ্ট্রপতি যে স্টেপগুলো নিয়েছিল ওইগুলো কি লিগাল ছিল কিনা, লিগাল স্টেপস ফলো করা হয়েছিল কিনা, এবং এখন যদি কোনো কারণে প্রমাণিত হয় যে ওইগুলো লিগাল স্টেপস গুলো ঠিকমতো ফলো করা হয়নি বা ওইটা লিগাল জাস্টিফিকেশন, এথিক্যাল জাস্টিফিকেশন এসব নিয়ে প্রশ্ন করা হয় এবং তাতে যদি দেখা যায় যে এই রেফারেন্সের আলোকে প্রদত্ত রায় এর প্রক্রিয়াগত জটিলতা আছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা কি হবে এবং বর্তমান দেশে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্যে কি হতে পারে, জুলাইয়ের সাংবিধানিক মানে বিপ্লবী সরকার ঘোষণা, জুলাই ঘোষণা বলে যে সাংবিধানিক একটা সংকটের আওয়াজ তোলা হচ্ছে, সেক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে, এই সব নিয়ে বিস্তারিত আলাপ করা হয়। প্রিয় বন্ধুরা, এইগুলো আমার দুটো সূত্র থেকে পাওয়া, আমি ভেরিফাই করতে পারিনি কারণ ভেরিফাই করার সুযোগ নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট। মাত্র 15 মাসে অধ্যাপক ইউনূসের প্রতি বহির্বিশ্বের মনোভাব পুরোপুরি ঘুরে যেতে শুরু করেছে। ক্ষমতায় এসে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক সমর্থন পেতে বড় ধরনের পিআর বা জনসংযোগ ক্যাম্পেইন শুরু করেছিল অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। পাশে পেয়েছিল ইউনূসের দীর্ঘদিনের বিদেশি মিত্রদের। তবে প্রায় 15 মাসের লেজে গোবরের শাসনে এখন মোহভঙ্গ ঘটছে সেই সব মিত্রদের। অন্যদিকে জোরদার হয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং, বাড়ছে একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিশ্ব জনমত। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিব্রত বিদেশি মিত্ররাও। এমন পরিস্থিতিতে লন্ডনের শীর্ষস্থানীয় ব্যারিস্টারদের একটি সংগঠন ডাউটি স্ট্রিট আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে অভিযোগ দায়ের করেছে। এর আগে আরও অন্তত 3টি অভিযোগ জমা পড়ে আইসিসিতে। শান্তিতে নোবেল জয়ের বিরুদ্ধে এভাবে একের পর এক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের তৈরি করছে এক গভীর ভাবমূর্তির সংকট। জাতিসংঘ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে চিঠি দেওয়া হয়েছে মহাসচিবকে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নবিদ্ধ হচ্ছেন ডক্টর ইউনূসের শাসনামল। বিদেশি মিত্ররা আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে উদ্বেগ জানাচ্ছেন। প্রশ্ন একটাই, সব পাওয়ার আশায় সরকার প্রধান হয়ে কি অধ্যাপক ইউনূস সব হারাতে বসেছেন? শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার বাস্তবতা ক্ষীণ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বাইরেও কি তিনি বন্ধুহীন হতে চলেছেন? ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যে বিপুল বিনিয়োগ করলেন শেষ পর্যন্ত তাকে জ্বলে যাচ্ছে। ক্ষমতায় আসার প্রথম কিছুদিন ফুরফুরে মেজাজে কাটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
দেশে বিদেশে তার প্রশংসায় মিত্ররা যখন উচ্চকিত ছিলেন, তখন তার প্রেস টিম নিয়মিত জানাতেন তার বিশ্ব জয়ের গল্প। বিশাল বহর নিয়ে বিদেশে সফর ছিল যেন নিত্যদিনের ঘটনা। এই সফরের দৃশ্যমান কোনো প্রভাব দেখা না গেলেও দেশের সংবাদ মাধ্যমে বয়ে যেত কল্পিত সাফল্যের বন্যা। তবে মধু চন্দ্রিমার দিন শেষে অন্তর্বর্তী সরকার বলতে গেলে এখন বিগত যৌবনা। প্রতি মাসে গড়ে একটি করে বিদেশ সফরের অর্জন নিয়ে প্রশ্ন উঠেছে নিয়মিত। অধ্যাপক ইউনূসের পারিষদদের বিলাসিতা, এমনকি বিদেশ সফরের ঘনঘটাও গোপন আর থাকছে না। তবে অধ্যাপক ইউনূসের সামনে সবচেয়ে গুরুতর সংকট হয়ে আসছে ভাবমূর্তির পতন। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে উচ্ছ্বাস যেমন অস্তপ্রায়, তেমনি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে ধরছে তার সরকারকে। এর মধ্যে অন্তত 4টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। সবশেষ লন্ডনের প্রভাবশালী সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স 24 অক্টোবর আওয়ামী লীগের পক্ষে আইসিসি প্রসিকিউটরদের কাছে একটি অভিযোগ জমা দেয়। এতে বাংলাদেশে 2024 সালের জুলাই থেকে এখন পর্যন্ত রাজনৈতিক সহিংসতাকে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে আনুষ্ঠানিক তদন্ত শুরুর অনুরোধ জানানো হয়। ডাউটি স্ট্রিট চেম্বার্সের অভিযোগে বলা হয়, বাংলাদেশে 2024 সালের জুলাই থেকে শুরু হওয়া প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত শুরু করা উচিত। এটি আইসিসির এখতিয়ারের আওতাভুক্ত অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাপক অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগও তোলা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, এসব অপরাধের অভ্যন্তরীণ তদন্ত বা বিচার হওয়ার সম্ভাবনা নেই, ফলে অপরাধীদের দায়মুক্তির আশঙ্কা রয়েছে। 2024 সালের জুলাই থেকে প্রায় 400 আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যার অভিযোগ দেয়া হয় আইসিসিতে। বলা হয়, নিহতদের বেশিরভাগ মব সন্ত্রাসের শিকার। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জামিন পাচ্ছেন না অথবা আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই কারাগারে আটক আছেন। ডক্টর ইউনূসের সরকারের আমলে রাজনৈতিক কর্মী ছাড়াও অনেক বিচারক, আইনজীবী, সাংবাদিক, এমনকি অভিনেতা ও গায়ক সহ অনেকে গ্রেপ্তার হয়েছেন। অন্তত 25 জন আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু হয়েছে হেফাজতে। ডাউটি স্ট্রিট চেম্বার্সের অভিযোগে অপারেশন ডেভিল হান্টের কথাও রয়েছে। বলা হয়, অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ দমনের নামে এই অভিযান শুরু করে। পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ অভিযানে 12 দিনে প্রায় 18,000 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্তর্বর্তী সরকার 2024 সালের 14 অক্টোবর একটি দায়মুক্তি আদেশ জারি করে। এর আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে জড়িতদের কর্মকাণ্ডের জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। অভিযোগে বলা হয়, এ ধরনের একতরফা দায়মুক্তি কেবল অন্যায়ের দণ্ডমুক্তি নয়, বরং তা রাষ্ট্রের নীরব সমর্থনের ইঙ্গিত বহন করে। বাংলাদেশে এ বিষয়ে তদন্ত বা বিচার হওয়ার সম্ভাবনা না থাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় ডাউটি স্ট্রিট চেম্বার্স। দর্শক, ডাউটি স্ট্রিট চেম্বার্স লন্ডনের শীর্ষস্থানীয় ব্যারিস্টারদের একটি প্রভাবশালী সংগঠন। এটি মানবাধিকার, নাগরিক স্বাধীনতা এবং জনগণের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে। সংগঠনে জড়িত ব্যারিস্টাররা প্রশাসনিক আইন, অভিবাসন, ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক আইন সহ বিভিন্ন বিষয়ে কাজ করছেন। ব্রিটিশ আইনজীবী স্টিফেন পালস-কেসি আইসিসিতে অভিযোগটি জমা দেন। আইসিসি অভিযোগ আমলে নিলে তদন্ত শুরু করে গুরুতর সংকটের মুখে পড়তে পারেন অধ্যাপক ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জন্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। মানবতার বিরুদ্ধে অপরাধে কেউ দোষী প্রমাণ হলে আইসিসির আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির ক্ষমতা রয়েছে। আদালত আজীবন কারাদণ্ড পর্যন্ত দিতে পারে। এছাড়া কেউ দোষী সাব্যস্ত হলে সম্পত্তি জব্দ, ভ্রমণে নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিকভাবে রাজনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার নজির রয়েছে। ডাউটি স্ট্রিট চেম্বার্সের অভিযোগ সহ আইসিসিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট 4টি অভিযোগ দেওয়ার তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে প্রথমটি জমা পড়ে গত বছরের 8 নভেম্বর। সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টা সহ মোট 62 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেখানে 2024 সালের
5 থেকে 8 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মী, ধর্মীয় সংখ্যালঘু এবং পুলিশ হত্যার অভিযোগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আরেকটি অভিযোগ দেওয়া হয় গত 21 এপ্রিল। লুমেন কমিউনিটেটিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসানেতে নেতৃত্ব দেন। আবেদনে 2024 সালের জুলাই থেকে গত এপ্রিল পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। দিল্লি ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক আন্তর্জাতিক অপরাধ আদালতে আরেকটি অভিযোগ দায়ের করে গত জুনে। এতে বাংলাদেশে 123 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হয়। দর্শক, আইসিসিতে এ ধরনের অভিযোগ দায়ের একটি প্রাথমিক ধাপ হলেও এর একটি আন্তর্জাতিক প্রভাব রয়েছে। বিশেষ করে অধ্যাপক ইউনূসের মতো একজন শান্তিতে নোবেলজয়ী ব্যক্তিত্বের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ মোটেই স্বস্তিদায়ক নয়। এর পাশাপাশি সাম্প্রতিক কয়েক মাসে প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গেও অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়ছে। এর শুরুটা হয় অনেক সাংবাদিককে কারাগারে পাঠানো এবং জামিন না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। গত বছরের শেষ দিক থেকেই আটক সাংবাদিকদের মুক্তির দাবি করে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের বিবৃতি আসতে শুরু করে। এমনকি অধ্যাপক ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ বিদেশি মিত্ররাও বিষয়টি নিয়ে অনেক দিন ধরে সোচ্চার। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল 7 মার্চ ডক্টর ইউনূসকে চিঠি দিয়ে সাংবাদিক ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার ঘটনায় গভীর উদ্বেগ জানায়। এই চিঠিতে সই করা 3 ঊর্ধ্বতন কর্মকর্তার একজন ছিলেন আরিন খান। তিনি একসময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধানও ছিলেন। চিঠিতে লেখা হয়, জুলাই ও আগস্টে অন্তত 140 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এই ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এর মধ্যে 28 জন সাংবাদিকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং অনেক সাংবাদিক কারাগারে আটক আছেন। বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে সাংবাদিক ও সম্পাদকদের প্রতিনিয়ত হুমকি ও হয়রানির অভিযোগ নিয়েও উদ্বেগ জানানো হয় চিঠিতে। বলা হয়, এসব ঘটনা সামগ্রিকভাবে সংবাদ মাধ্যমে ভীতির পরিবেশ সৃষ্টি করছে। একই ধরনের উদ্বেগ জানিয়ে বিভিন্ন সময় বিবৃতি দেয় আর্টিকেল 19, রিপোর্টার্স উইদাউট বর্ডার, হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী অনেক আন্তর্জাতিক সংস্থা। তবে এর কোনো কিছুই টলাতে পারেনি অন্তর্বর্তী সরকারকে। আর এর জের ধরে ভাবমূর্তির ব্যাপক সংকট তৈরি হয়েছে অধ্যাপক ইউনূসের জন্য। দর্শক, গত কয়েক মাসে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে লবিং জোরদার হতে দেখা যাচ্ছে। এটিও সংকট তৈরি করছে অন্তর্বর্তী সরকার এবং তাদের মিত্রদের জন্য। সম্প্রতি ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ মিত্র ফলকার তুর্কের বিরুদ্ধে গুরুতর পাল্টা অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এতে তিনি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের প্রতিবেদনের পক্ষপাতের অভিযোগ তোলেন। ওই প্রতিবেদনের তথ্য নিয়ে একটি স্বাধীন ও স্বচ্ছ অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। চিঠিতে দাবি করা হয়, ফলকার তুর্কের প্রতিবেদনটি জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করছে, পাশাপাশি একটি অনির্বাচিত শাসনকে উৎসাহিত করে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর সুযোগ তৈরি করা হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করে। অথচ অভিযুক্ত কর্মকর্তাদের অনেকেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। জাতিসংঘের প্রতিবেদন নিয়ে জেনেভাতেও বিশেষ সেমিনার করেছে আওয়ামী লীগ। সেখানে প্রভাবশালী কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের উপস্থিতি অস্বস্তিতে ফেলেছে সরকারকে। এর মধ্যে এসেছে মিত্র 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের খোলা চিঠি। সেখানেও আছে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ। সেই সঙ্গে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের পিআর টিম কি খেই হারিয়ে ফেলেছে, নাকি পাহাড় সমান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে ঢেকে রাখা যাচ্ছে না কোনোভাবেই? এমন হলে সব কুল হারিয়ে কি করবেন অমর হওয়ার আশায় ক্ষমতার মসনদে বসা নোবেলজয়ী অধ্যাপক ইউনূস? সম্মানিত দর্শক, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুব দ্রুতই দেশে ফিরবেন। এটা আশ্চর্যবোধক চিহ্ন সহ ব্যবহার করতে পারেন, অথবা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন, আবার দাড়ি দিয়েও শেষ করতে পারেন। সিদ্ধান্ত আপনার, আপনি কোন বাক্যটি কিভাবে পছন্দ করবেন বা কোন জ্যোতি চিহ্নটি ব্যবহার করবেন।
বাংলাদেশের রাজনীতির এখন যে অবস্থা, তাতে এটা ক্রমশ স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ খোলস ছেড়ে বেরিয়ে আসছে, মাঠে নামছে। দেশের অভ্যন্তরে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের সংগঠন, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নিজেরা ঠিকানায় ঠিক মতো ঘুমাতে না পারলেও, থাকতে না পারলেও তারা অনেক বাধা পেরিয়ে একে একে জড়ো হতে শুরু করেছেন, সংঘবদ্ধ হচ্ছেন, দলীয় সভাপতির ফাইনাল ডাকের অপেক্ষায় আছেন। এগুলো আমার কথা নয়, আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে এসব কথা জেনেছি। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একেবারে সাম্প্রতিক যে সাক্ষাৎকারটি এপিতে দিয়েছেন তিনি, এটি পড়ে আপনাদের কি মনে হয়েছে? আমি যেটুকু পর্যবেক্ষণ দেখলাম বিভিন্ন জনের, তাতে সাক্ষাৎকারটি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের দেশে তেমন প্রচার পায়নি, নানান কারণ আছে। বিশ্ব মিডিয়ায় কিন্তু এটি ব্যাপক গুরুত্ব পেয়েছে। এগুলোকে আপনি ধরতে পারেন যে রাজনীতির এই সময়ের সিমটম, মানে রাজনীতি যে খোলা হওয়ার মতো হয়ে উঠছে, এটি তার একটি ইঙ্গিত, এভাবে আপনি ধরতে পারেন। শেখ হাসিনা ইতিমধ্যেই একাধিকবার নিজে স্পষ্ট করেছেন তিনি পদত্যাগ করেননি। কথাগুলো কেন বলছি, পুরো ভিডিওটি শুনলে বুঝতে পারবেন। তিনি বলছেন সাংবিধানিকভাবে তিনি এখনো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। ভারত সরকারের কাছে যে সম্মান, যে প্রটোকল তিনি পাচ্ছেন, তা এই দাবিকেই আসলে সমর্থন করছে। এছাড়া আমাদের দেশের অনেক সংবিধান বিশেষজ্ঞ এই বিষয়ে ইতিবাচক কথা বলেছেন। আমি এই সংবিধান বিশেষজ্ঞদের বা ব্যারিস্টার সহ বিভিন্ন আইনজীবীর রেফারেন্স নিয়ে একটি কন্টেন্ট করেছিলাম বেশ আগে, অনেক লোক সেটি পছন্দ করেছেন। যাই হোক, সে আলোচনা না যাই। এখন আসলে অপেক্ষাটা এইরকম, আওয়ামী লীগের নেতাকর্মীদেরও, সাধারণ মানুষেরও, যে সত্যি সত্যি সংবিধান বিশেষজ্ঞরা চূড়ান্ত ফয়সালায় কি বলেন। কারণ অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া, অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া, এগুলো নিয়ে বিতর্ক যে হচ্ছে, এটি কিন্তু আপনারা জানেন, ইতিমধ্যেই শুনেছেন। 2-3 দিন আগে পত্রিকায় পড়লাম, সম্ভবত জনকণ্ঠে, কলকাতার নিউ টাউনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বৈঠক করেছেন, 20, 25, 26 জনের কথা বলেছেন। অনেক কথা সেখানে বলা হয়েছে, আমি সেদিকে যেতে চাই না। কি বলেছে সেখানে? বলা হচ্ছে দেশে ফেরার এবং এই সময়ের রাজনীতির কাঠামো এবং পরিকল্পনা চূড়ান্ত করবার জন্য তারা ওই বৈঠকে বসেছেন, এবং এই বৈঠককে বেশ বড় বলে অভিহিত করেছে কয়েকটি সংবাদ মাধ্যম। মানে নেতারা বড় বড়, অনেক নেতা, কয়েকজন নেতা বৈঠক করেছেন, সেই হিসাবে হয়তো এটি বড়। বলা হচ্ছে এই বৈঠকেই ঠিক হচ্ছে কিভাবে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার দল বাংলাদেশে পুনর্বাসিত হবে বা পুরোপুরি কাজ করতে পারবে। এরকম কিছু যে আসলে চলছে, এটা আবার আমি ধারণা করতে পারি। কিভাবে পারি? সেটা হচ্ছে সরকারের যে একাধিক গোয়েন্দা সংস্থা আছে, তারা বিভিন্ন সময় যে রিপোর্টগুলো দেয়, সেগুলো নিয়ে যখন এখানে সেখানে আলোচনা হয়, টক শোতে, সোশ্যাল মিডিয়াতে, তা থেকে বোঝা যায়। এবং এটা নিয়ে সরকার যে বেচাইন হয়ে যায়, পেরেশান হয়ে যায়, টেনশনে পড়ে যায়, সেসব দেখেও কিন্তু বোঝা যায় যে গোয়েন্দার রিপোর্টে আসলে খুব বেশি সরকারের জন্য ইতিবাচক কিছু লিখেনি, সেটি হয়তো আওয়ামী লীগের পক্ষেই গেছে বা যায়। কলকাতার বৈঠক সূত্র বলেছে শেখ হাসিনা ফেরার সকল আয়োজন প্রায় গুছিয়ে এনেছেন। এটি না বললেও আমরা বুঝি তিনি ফিরতে চাইবেনই, এটি স্বাভাবিক। এদিকে আগামী 13 নভেম্বর শেখ হাসিনার একটি মামলার রায় হওয়ার কথা ট্রাইব্যুনালে, আপনারা জানেন, আইসিটিতে। কি রায় হবে? আমার মনে হয় এটি হওয়া উচিত ছিল, হওয়ার কথা ছিল এখনকার সবচেয়ে বেশি আলোচ্য বিষয়। কিন্তু কেন যেন মনে হয় যে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী শেখ হাসিনার পক্ষের বা এই মামলার আসামিদের পক্ষের যে আইনজীবী, তার ফাঁস হওয়া একটি ভিডিও ক্লিপ আসলে সবকিছুতে পানি ঢেলে দিয়েছে। সবাই এখন কথা বলছেন এই বিচারের মানদণ্ড নিয়ে। এটি কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে উঠেছে, এবং প্রায় সকলেই বলছেন ধর্মের কল নাকি বাতাসে নড়তে শুরু করেছে। যাক, এ নিয়ে আর বেশি আলোচনা না করি। আগামী দিনের রাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলার পথ এবং পরিকল্পনায় যে আলোচ্য বিষয় উঠে এসেছে, যা জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে খেলতে চাইছে, এগোতে চাইছে সামনে, সেটা কি? তারা তাদের দলীয় নেতা কর্মীদের, দেশের মানুষদের জানাতে চাচ্ছে গত 15 মাসে ইউনূস সরকার আসলে কি করেছে, সাধারণ মানুষের জীবনমানকে কোন পর্যায়ে ছিল, কোথায় নামিয়ে এনেছে, ব্যবসা বাণিজ্যে কোথায় কিরকম ধস হয়েছে, বিনিয়োগে কোথায় কোথায় ধস নেমেছে, পুঁজিবাজার কিভাবে ধ্বংস হয়েছে, এরকম অনেক কিছু আছে।
এগুলো নিয়ে আসলে আওয়ামী লীগ এখন সোচ্চার হতে চাইছে রাজনীতির মাঠে। মানে বলতে পারেন এটি আসলে এখনকার আওয়ামী লীগের রাজনীতির, আগামী দিনের রাজনীতির ফোকাল পয়েন্ট হতে চলেছে বা হয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগ সগৌরবে তুলে ধরতে চায় তাদের শাসনকালে 15.5 বছরের গৌরবগুলো, সাফল্যগুলোর কথা। মানে আওয়ামী লীগ দেশের জন্য কি করেছে, দেশের মানুষের জন্য কি করেছে, অনেক বলবার আছে। তারা যে তথ্য আমি পেয়েছি, বিস্তারিত যাচ্ছি না, শুধু আপনারা ক্যাচওয়ার্ড গুলো শুনে রাখুন। এখানে একটি মজার যোগসূত্র আমি খুঁজে পেয়েছি, সেটি হচ্ছে যে এই যে তারা তাদের ফোকাল পয়েন্ট, তারা তাদের সাফল্যের কথাগুলো বলবেন, দেশের অনেক মানুষই এখন নিজে থেকে এই তুলনাটা করছে। সোশ্যাল মিডিয়ায় আপনি চোখ রাখুন, কান পাতুন, বুঝতে পারবেন। এবং তাদের বক্তব্য থেকে এটি বোঝা যাবে যে আওয়ামী লীগ যা বলতে চায় বা বলতে চাচ্ছে, জনগণই আসলে এখন সে কথাগুলো বলতে শুরু করেছে। এছাড়া ভূ রাজনীতি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মানে গত বছরের পট পরিবর্তনের পর কিছুটা ধরেন ভূ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে হয়তো একটা গ্যাপ হতেও পারে। তো আওয়ামী লীগ এখন সেই গ্যাপটুকু যদি হয়ে থাকে সেটিকে দ্রুত মেরামত করবার চেষ্টা করছে বা মেরামত করছে, এবং যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে ওই সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান তারা করতে চাইছে বলে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আমাকে জানিয়েছেন, শীর্ষ পর্যায়ের নেতা। এছাড়া আপনারা দেখুন যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, যেটি নিয়ে তোলপাড়, মিডিয়ায় তোলপাড়, জনমনে তোলপাড়, আমরাও হতবাক হয়েছি, 1400 মানুষ মেরেছে, স্নাইপার রাইফেল ইউজ করেছে, এটা করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, 7.62 মিটার যে আপনার যে গুলির কথা বলা হয়েছে, সবকিছু মিলিয়ে দ্বিধা দ্বন্দ্ব কিন্তু মানুষের মনে ছিল। এবং ওইটাতে যেসব তথ্য এসেছিল যেগুলো আওয়ামী লীগ সরকারকে কোণঠাসা করে দেওয়ার মতো অবস্থায় গিয়েছিল, বিলম্বে হলেও আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একটি চিঠি লিখেছেন, একেবারে পয়েন্ট ওয়াইজ চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিবকে, এবং তিনি রীতিমতো যৌক্তিক বেশ কিছু প্রশ্ন করেছেন। এবং এই চিঠি পড়লে সহজেই আপনারা বুঝতে পারবেন এটি নিয়ে যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসবে। এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যদি মানে ভেস্তে যায়, এটি যদি নাকচ হয়ে যায়, তাহলে আপনারা বুঝতে পারেন যে মানে ঘটনা প্রবাহে কি পরিমাণ একটা পরিবর্তন আসবে, এবং এটি আওয়ামী লীগের জন্য আগামী দিনে একটা রক্ষা কবচ হয়ে উঠতে পারে, এমনটি বলছেন রাজনীতির বিশ্লেষকরা। আপনারা আবার জানেন যে অতি সম্প্রতি 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যে চিঠি লিখেছে, খোলা চিঠি লিখেছে মানে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকে, এবং সেখানে তারা দৃঢ়ভাবে অনেকগুলো কথা বলেছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে, নির্বাচনে তাদেরকে রাখতে বলেছে। এই সমস্ত কিছু আমি মনে করি যে আন্তর্জাতিক মহলের তরফ থেকেও ইউনূস সরকারের জন্য এটি বড় ধাক্কা, বিশেষ করে ব্যক্তি ইউনূসের জন্য এটি অনেক বড় ধাক্কা। আপনারা আওয়ামী লীগের মিছিল নিয়ে দেখছেন, অনেকেই কথা বলছেন, আমি দু একটি কথা বলবো। আওয়ামী লীগের মিছিলগুলোতে আসলে মিছিলগুলো সামলাতে পারছে না ইউনূসের পুলিশ বাহিনী, এমনকি সেনাবাহিনীও। একটা ক্লিপে দেখলাম সেনা সদস্যরা দাঁড়িয়ে আছেন, আওয়ামী লীগ মিছিলে গগন বিদারী স্লোগান তুলছে, তারা কিন্তু নির্বিকার, কিছু করেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কেবল শুরুয়াত, অনেক কিছুই নাকি সামনের দিনগুলোতে ঘটতে চলেছে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য, নির্দেশনা, এগুলো যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আট ঘাট বেঁধেই তিনি খেলতে নেমেছেন, এটি আপনার মনে হবে। তিনি দিল্লি থেকে এক একটি বয়ান দেন, আর এখানে বাংলাদেশে সরকার দুলে ওঠে, তথ্যে তাউস কেঁপে ওঠে, এটাই আমরা দেখছি। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সরকার প্রধানের দায়িত্ব পালনকালে যে 15.5 বছর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা, তার দলের পেছনে তার শরিক দলের নেতাদের সঙ্গেও সময় দিতে পারতেন না, নিজের দলের নেতা কর্মীদের সঙ্গে আসলে তিনি পুরোপুরি সম্পৃক্ত থাকতে পারেননি, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। এখন কিন্তু তিনি পারছেন। 16 বছরে দলের নেতাকর্মীদের সঙ্গে যে বন্ধনটা তার কিছুটা হালকা হয়ে গিয়েছিল, এখন সেটা অতীতের যে কোনো সময়ের তুলনায় দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। রাজনীতির বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীদের নিয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন। তাই তারা বলছেন যে শেখ হাসিনার এক ডাকে কি ঘটতে পারে এনজিওর মাইক্রো ক্রেডিট নলেজ দিয়ে কিংবা লেফট রাইট করা সুটাম দেহ দিয়ে এসব বোঝা সম্ভব নয় বলেই তারা মনে করছেন। আওয়ামী লীগের এক নেতা আমাকে বললেন শেখ হাসিনার জীবনে এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা।
একটু লক্ষ্য করলেই দেখবেন বিগত কয়েক মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আওয়ামী লীগ, ছাত্রলীগ অনেক এগিয়ে আছে। তাদের কিছু কন্টেন্ট আওয়ামী লীগ করেন না এমন মানুষেরও মনে দাগ কাটছে, মনোযোগ টানতে পারছে বলে অনেকেই মনে করছেন। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের লড়াই, বঙ্গবন্ধুর অমর বক্তৃতা সহ নানান বিষয় নিয়ে তারা যেসব কন্টেন্ট তৈরি করছেন, এসব কন্টেন্টের জবাব অন্য কেউ এই মুহূর্তে দিতে পারছেন না। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আবেগটা এখন এত বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে যে এটি বিশেষ কারণে এর পুরো কৃতিত্ব কিন্তু আমি অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে দিতে চাই। তারা যদি 32 নম্বরকে এভাবে গুড়িয়ে না দিতেন, মানে নীরব না থাকতেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের সহমর্মিতাটা এত দ্রুত পেত বলে আমি মনে করি না। আমার ধারণা ভুল হতে পারে, এটি আমার বিশ্লেষণ। 32-এর ভাঙা প্রতিটি ইট সুরকি যে এভাবে এত দ্রুত প্রতিবাদের শক্ত হাতিয়ার হয়ে উঠবে তা সরকারের কেউ নিশ্চিতভাবেই আমি জানি তারা ভাবেনি। তারা শুধু দেখেছে, তারা শুধু ভেবেছে এত আয়োজন করে 32 নম্বর ভাঙা হলো, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, কেউ মুখ পর্যন্ত খুললো না। অনেকে 75-এর 15ই আগস্টের মানে স্মৃতি পর্যন্ত এর সঙ্গে তুলনা করলো, কিন্তু তারা দেখেনি, তারা পড়তে পারেনি, তারা বুঝতে পারেনি ভেতরে ভেতরে কি চাপা কষ্ট এবং ক্ষোভ সেদিন ছড়িয়ে গেছে দেশব্যাপী। আমার ধারণা সেই ক্ষোভটাকেই কাজে লাগাতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ওই যে সবাই বলেন, আমরা বলি, আপনি বলেন, দেয়ালে পিঠ ঠেকলে মানুষ সামনেই ধাক্কাটা দেয় দ্বিগুণ জোরে। এক্ষেত্রে আওয়ামী লীগ কত জোরে সামনে এগোবার লক্ষ্য নির্ধারণ করেছে তা বলতে পারবো না। আমি শুধু এরকম পরিস্থিতিতে কি হতে পারে তাই আমার ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ করবার চেষ্টা করতে পারি। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করব, বড় হয়ে যাচ্ছে, এবং এটিকে আমি মনে করি একটি বড় ইন্ডিকেটর। সেটি কি, আওয়ামী লীগের মিছিলে যখন ইউনূস বাহিনী লাঠিসোঁটা, রাইফেল, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিয়ে হামলা চালায়, মানে এলোপাতাড়ি গ্রেপ্তার করে, তখন আশপাশের জনগণ, রোড সাইডের জনগণ, বাসাবাড়ির জনগণ, দোকানপাটের জনগণ, তারাই আওয়ামী সমর্থকদের লুকানোর জায়গা করে দিচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি। কিছুদিন আগে পুলিশের হাত থেকে আওয়ামী সমর্থকদের ছিনিয়ে নেওয়ার ঘটনা তো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। যাই হোক, এটি তো তাদের দলীয় কর্মীরা করেছে, কিন্তু এখন সাধারণ মানুষও তাদের শেল্টার দিতে শুরু করেছে। এছাড়া মিছিলের অগ্রভাগে পুলিশি আক্রমণ শুরু হলে ব্যাকআপ টিম এখন কাজ করতে শুরু করেছে। তারা গেরিলা কায়দায় বাকি কাজ সম্পন্ন করছে। এটা রীতিমতো একটা নয়া টেকনিক বাংলাদেশের মানে রাজনীতিতে, রাজপথের মিছিলে রাজনীতিতে। এদের নাম দেয়া হয়েছে হাসিনা সেনা। বলা হচ্ছে এই হাসিনা সেনারাই সব মেটিকুলাস প্ল্যান ভেস্তে দেবে। মেটিকুলাস প্ল্যান তো আমাদের কাছে অনেক পরিচিত। গত বছর মানে মোহাম্মদ ইউনূস এটি জাতিসংঘে গিয়ে বলেছিলেন একটি অনুষ্ঠানে। তারপর থেকে এটি নিয়েই আসলে রাজনীতি আবর্তিত হচ্ছে, আলোচনা চলছে, বিশ্লেষণ চলছে। এখন শেখ হাসিনা এই মেটিকুলাস প্ল্যান ভেস্তে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন, এবং কারণ বলা হচ্ছে এটা ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান নয়, এটা হতে যাচ্ছে শেখ হাসিনার মেটিকুলাস প্ল্যান। দেখা যাক কার মেটিকুলাস প্ল্যান শেষ পর্যন্ত কোথায় গিয়ে